ভিডিওটা আবার পুরাটা আমি কথা না বলি, তোমরা ভিডিওটা আবার দেখো, প্রসেসটা আবার একটু দেখো, ঠিক আছে? প্রথম থেকে দেখো কি কি বলে। ওকে ডান, বুঝছো? এখন আমার একটু বলবা, এই গ্রাফটা আমরা আবার এখানে আঁকবো। এই যে এটা হচ্ছে সিলিন্ডারটা, এখানে কার্যনির্বাহী বস্তু মানে গ্যাস, এটা মনে করো তাপ উৎস T1 টেম্পারেচারের, T1টা বড়, এটা হচ্ছে তাপ গ্রাহক T2 টেম্পারেচারের, এর T2টা ছোট, বাট তাপমাত্রাটা ফিক্সড, এখানে টেম্পারেচারটা ফিক্সড, এটা হচ্ছে অন্তরক। আমরা একটা একটা করে প্রসেস লিখবো আর এখানে গ্রাফটা আবার আঁকবো। এদিকে হচ্ছে ভি, এদিকে হচ্ছে পি। প্রথমে এটা সিলিন্ডার, এই পয়েন্টটা মনে করেছিল, তখন তার চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে V1, আর টেম্পারেচার মনে করো T1। আচ্ছা, T1 এখনো হয় নাই, T1 আর কি এখানে নেয়ার পর হইব, ঠিক আছে? মনে করো এখানে নেওয়া হয়েছে, তো বলেই ফেলছি এখানে নেওয়া হয়েছে। বলো, তাহলে প্রথম কি কাজ হইব? প্রথমে এটা কোথায় নিবা? তাপ উৎসে। তাপ উৎসে নেওয়ার পর এটার কি হইব? কি হইব? সিলিন্ডারের প্রসারণ। মানে সমউষ্ণ প্রসারণ হইব, তাই তো? গ্রাফটা হইব এই যে সমউষ্ণ প্রসারণ, মানে আয়তনটা বাড়তেছে, আয়তন বেড়ে গেছে মানে চাপ কমে গেছে, তাহলে এটা
চাপ চেঞ্জ, চাপ মনে করো P2, আয়তন V2, টেম্পারেচার বলো কত? T1 T1, গুড। কারণ এটার টেম্পারেচারটা ফিক্স থাকবে, তাই তো? দেন এরপরে সেকেন্ড কাজ কি হবে? প্রথমে এটাতে নিয়ে আসলা, 1 নাম্বার কাজ। পরে পরের কাজ কি? কোথায় নিবে এরপরে? তাপ উৎস থেকে তাপ অন্তরকে। তাপ অন্তরক, এই যে এখানে নিলাম। 2 নাম্বার কাজ। এখন কি হইব? রুদ্রতাপীয় সম্প্রসারণ। রুদ্ধতাপীয় সম্প্রসারণ মানে আয়তনটা আবার বৃদ্ধি পাইব, বাট এখন তাপের আদান প্রদান নাই। যেহেতু আয়তনটা বৃদ্ধি পাইব, গ্যাস নিজে নিজে কাজ করতেছে, তার মানে অভ্যন্তরীণ শক্তি কমে যাইব, মানে টেম্পারেচারটাও কমে যাইব। তাই এই পরে আবার প্রসারণ হইতেছে, বাট এটা রুদ্ধতাপীয়, তাই রেখাটা আগেরটার চাইতে খাড়া। ঠিক আছে, এই পয়েন্ট গুলা বলতো। চাপ চেঞ্জ হয়েছে P3, এটা মনে করো V3, আর এই টেম্পারেচারটা কত? হ্যাঁ, এটা আর কি ওই পয়েন্টের, বুঝছো? এটা T2, মানে ওই পয়েন্টে পরে নেওয়া হইলে এটা T2 হইব। ওই পয়েন্টে আর এই পয়েন্টের একই, তো তাই এটা এখানে আমরা T2 বলি। দেন এরপর থার্ড কাজ কি হইব? তাপ অন্তরক থেকে গ্রাহককে সিলিন্ডার। 3 নম্বর কাজ। তাহলে এখন কি হইব? সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন। আয়তনটা তার কমে যাইব, টেম্পারেচারটা এখন কম, বাট টেম্পারেচারটা ফিক্সড। সংকোচন হইব মানে আয়তনটা কমতে থাকবো। এই যে আয়তনটা কমে গেল মানে ভি কমতেছে, যে এদিকে আসতেছে মানে ভি কমতেছে, তাহলে পিটা বাড়বো, তাই তো? এই যে এই পয়েন্টের গুলা বলো। P4, V4, তাপ T3, T2, T3 তো কিছু নাই এখানে। এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে এই যে উৎসের এই গ্রাহকের কথাই, এই টেম্পারেচার সবসময় ফিক্স থাকবে। ঠিক আছে, মানে তাপ গ্রাহকে সে আছে, টেম্পারেচারটা T2। এরপরে ফোর্থ কাজ কি? তাপ থেকে তাপ অন্তরকে। আবার অন্তরকে নেবে। আচ্ছা, 4 নাম্বার কাজ। এখন কি হইব? রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচন। মানে এই আবার সে আগের জায়গায় চলে আসবো, P1, V1, T1। ঠিক আছে, এই টোটাল প্রসেসটা হচ্ছে কার্নো সাইকেল বা কার্নো চক্র। এখন এখানে আরেকটা কথা আমি হয়তো বলি নাই তোমাদের, যে এই যে এটা প্রথমে যখন আমরা এই গ্রাফটা আঁকছি, মানে কাজের হিসাব যদি করো, এই প্রথমে হচ্ছে সমষ্ণ প্রসারণ, তাই তো? তাহলে আমি যদি বলি এই প্রসারণে কতটুকু কাজ হয়েছে, কাজটা কিভাবে বের করতে পারবা? তুমি জানো এখানে আয়তন হচ্ছে V1 আর এইখানে আয়তন হচ্ছে V2, তাহলে কতটুকু কাজ হয়েছে সেটার মানটা কি হইব? এটার মানটা কি হইব? এই V1 থেকে V2 পর্যন্ত যে ক্ষেত্রফল সেটা, তাই না? যে প্রথমে যেটা বলছিলাম, ক্ষেত্রফলটা এই V1 থেকে এই V2 পর্যন্ত, এই রেখাটার এই x অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা, এটা হচ্ছে কাজের মান, মানে এই যে এটা প্রথম সম্প্রসারণের কাজের মান। এরপর এটারে আবার রুদ্ধতাপীয় প্রসারণ, মানে এখান থেকে আর এইদিকে সরাই ফেলে। এখন কাজের মান কতটুকু? V3, V2 থেকে V3 পর্যন্ত যে গ্রাফ, ওই গ্রাফের যে ক্ষেত্রফলটা সেটা, তাই তো? এই যে এখন কাজের মান হচ্ছে এটা, আমরা বলি এটা হচ্ছে W1, পার্টটা হচ্ছে W2। দেন আবার সমষ্ণ সংকোচন, তাই তো? এখান থেকে আবার ধরে এই জায়গায় চলে আসবে। এখন এটা মনে করো কি V4, এই ক্ষেত্রফলটা, তাই না? কাজের মান এটা মনে করো W3, প্রথমটা হচ্ছে W1, এই যে এখান থেকে আনার পর কাজ W1, এটার জন্য W2, এটার জন্য W3, আর দেন এখান থেকে আবার রুদ্ধতাপীয় সংকোচন এই জায়গায় চলে আসবে, তখন হচ্ছে এই যে এটা হচ্ছে W4, এটার জন্য কাজ W4। তাহলে আমরা যদি বলি টোটাল সাইকেলে কতটুকু কাজ হয়েছে, টোটাল সাইকেলে কতটুকু কাজ হয়েছে, তাহলে এটা হইব এই বদ্ধ ক্ষেত্র দ্বারা যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল। ঠিক আছে, এখন বলবা এটা কেমনে হইলো? এটা ইন্টিগ্রেশন করলে বুঝবা, যখন একাধিক গ্রাফ থাকে তখন যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাই। হ্যাঁ, এই বদ্ধ অংশ দ্বারা যে ক্ষেত্রফলটা, সেটা হচ্ছে আমাদের মোট কাজ,
তাহলে মোট কাজ তুমি আরেকভাবে বলতে পারো, এই বদ্ধ ক্ষেত্রফল কিভাবে পাবা? প্রথমে এই W1 W2 দেখো, এই W1 আর W2 যোগ করো, তার মানে তুমি সব যোগ করে ফেলছো। W1 W2 যোগ করা মানে এই যে সব যোগ করে ফেলছো, এটা 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 এই সব যোগ করছো, ঠিক আছে। দেন এটা থেকে কি কি বাদ দেওয়া লাগবো যদি আবদ্ধ ক্ষেত্র পাইতে চাই? তুমি বলবে এই যে এটা, এই যে এতটুকু আসছে, মানে W3টা সমুষ্ণ সংকোচনের মধ্যে যে কাজটুকু হয়েছে এটা বাদ দেওয়া লাগবো। এটা বাদ দিয়ে দিলাম, -W3। আবার এই যে এটাও তুলে নিয়েছিলা, এটাও বাদ দিয়ে দাও, মানে রুদ্ধতাপীয় সংকোচন এটার মধ্যে যে কাজটুকু হয়েছে সেটাও যদি বাদ দিয়ে দাও, তাইলে এই আবদ্ধ ক্ষেত্রটা পাবা, মানে -W4। এই হচ্ছে টোটাল কাজ। এই কথাটা মনে হয় তোমরা বুঝো নাই নাকি? পরের কথাগুলো যে বলছি বুঝছো? বুঝো নাই? হ্যাঁ, আবার বলি, এই যে প্রথমে হচ্ছে এটা সমুষ্ণ প্রসারণ, ঠিক আছে। এটার মধ্যে কাজ কতটুকু হয়েছে? এই ক্ষেত্রফলটা। এরপরে রুদ্ধতাপীয় প্রসারণ, মানে এখান থেকে এদিকে যাইব, কাজ কতটুকু হয়েছে? এই যে এখান থেকে, এটা তো V2 ছিল, এটা V1 ছিল, V2 থেকে V3 তে গেছে, তাহলে এর মাঝের ক্ষেত্রফল এই যে এটা। এরপরে সমুষ্ণ সংকোচন, মানে এই পয়েন্টটা আসলো, তাহলে কাজ কতটুকু হয়েছে? এই যে V4, মানে V3 থেকে V4 এর যে গ্রাফ সেটুক, এখান থেকে আবার এই জায়গায় চলে আসলো, কাজ কতটুকু হয়েছে? V4 থেকে V1 আসছে, এই যে মাঝের ক্ষেত্রফলটা সেটা। আমি যদি বলি টোটাল কাজ কতটুকু হয়েছে, সেটা হচ্ছে এই বদ্ধ ক্ষেত্রফল। মানে এই বদ্ধ ক্ষেত্রফল কিভাবে পাবা? প্রথমে এই টোটাল সবটা যোগ করে ফেলো, দেখো এটাই যে আসবো, এটা একটু দেখো, এটা জাস্ট হচ্ছে বুঝার। পরীক্ষাতে হয়তো এইভাবে আসবো না, এভাবে কোনো প্রশ্ন আসবো না, যেটা আসবো এটা সোজা। এখানে জাস্ট দেখো ব্যাপারটা কি। এই প্রথমে আমরা সব যোগ করে ফেললাম, এই যে এই পুরা কাজ, এই পুরা কাজ, মানে এই যে W1 যোগ করছো, আবার এই W2টা, W1 তো এটা, তাই না? এই টোটালটা যোগ করছো, এটার সাথে W2টা যোগ করছো, এটা থেকে কি কি বাদ দেওয়া লাগবো বদ্ধক্ষেত্র পাইতে হইলে? এই যে এই অংশটা বাদ দেওয়া লাগবে, তাই না? আর এই অংশটা বাদ দেওয়া লাগবে, মানে এই W1 W2 প্রথমে টোটালটা নিলা, এটা থেকে এই W3 আর W4 যদি বাদ দাও, তাহলে টোটাল কাজ পাবা। এই হচ্ছে টোটাল কাজ, W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস W4, ঠিক আছে। মানে সমষ্ণ সংকোচনের কাজ প্লাস সমষ্ণ প্রসারণের কাজ মাইনাস, সরি, সমষ্ণ সম্প্রসারণের কাজ প্লাস রুদ্ধতাপীয় প্রসারণের কাজ, দেন সমষ্ণ সংকোচনের কাজ মাইনাস রুদ্ধতাপীয় সংকোচনের কাজ, ঠিক আছে। এটা বইয়ের মধ্যে আরো কথা বলা আছে, এই কথাগুলো একটু দেখো, তারা ভালো বুঝবা। দেন আমরা সূত্র আগে চলে যাই, যেটা দিয়ে হয়তো ম্যাক্সিমাম ম্যাথ করবা, এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন। তাহলে হিট ইঞ্জিনের কার্যদক্ষতা বা কর্মদক্ষতা যাই বলি, এফিসিয়েন্সি সেটা কি? তাহলে কথা হচ্ছে এটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলে, তোমাদের বইতে ইন্টারমিডিয়েট বইতে অনুপাত দিয়ে বলছে, অনুপাত দিয়ে বলতে পারো। মেন কথা হচ্ছে এটা যে দক্ষতা মানে একক তাপে কি পরিমাণ কাজে রূপান্তরিত করতে পারে, ঠিক আছে। আমি যদি তারে এক জুল পরিমাণ তাপ দেই, তাহলে এটার সে কি পরিমাণ কাজে রূপান্তরিত করবে, সেটাই হচ্ছে তার দক্ষতা। মনে করো আমি প্রথমে এই তাপ গ্রাহকে, তার জন্য তাপ ছিল Q1, মানে আমি তারে Q1 পরিমাণ তাপ দিছি, দেন সে এই তাপ গ্রাহকে এসে, এটা হচ্ছে তাপ উৎস, তাপ গ্রাহকে এসে Q2 পরিমাণ তাপ ফেরত দিছে, ঠিক আছে। তাহলে কাজ করছে কতটুক? Q1 মাইনাস Q2, তাই তো। মনে করো তারে প্রথমে 500 জুল দেওয়া হয়েছিল উৎস থেকে, আর তাপ গ্রাহকে তুমি ফেরত পাইছো 300 জুল, তাহলে এই যে বাকি 200 জুল, এইটুকু আসলে সে কাজে পরিণত করছে, ঠিক আছে। মানে 500 মাইনাস 300, Q1 মাইনাস Q2, এই Q1 মাইনাস Q2 কাজে পরিণত করলো কতটুকের মধ্যে? এতটুকুর কাজে পরিণত করছে 500 জুলের মধ্যে। 500 জুলের মধ্যে, তাই তো, Q1 এর মধ্যে। তাহলে আমরা যদি তার Q1 তাপ দেই, Q1 থেকে কাজে রূপান্তরিত করে Q1 মাইনাস Q2,
Q1 মাইনাস Q2, আর একক দিলে কাজে রূপান্তরিত করব Q1 মাইনাস Q2 বাই Q1। এটাই হচ্ছে তাপ ইঞ্জিনের দক্ষতা। কারণ তোমরা এটা আবার এরকম ভাবে বলতে পারো অনুপাত দেয়া, যে উপরে হচ্ছে কাজে রূপান্তরিত শক্তি, নিচে হচ্ছে প্রদত্ত শক্তি। ঠিক আছে, কাজে রূপান্তরিত শক্তি এবং প্রদত্ত শক্তির অনুপাত, এটাই হচ্ছে তাপ ইঞ্জিনের দক্ষতা। দক্ষতা ইফিসিয়েন্সি আমরা ইটা দ্বারা লিখি, এটা ইকুয়াল Q1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু, আবার এটারে শতকরা আকারে প্রকাশ করি, তার মানে গুণ 100%। এই হচ্ছে, এটা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন পাবা, সব সোজা প্রশ্ন আসে ম্যাক্সিমাম জাস্ট এই সূত্রটা থেকে। ঠিক আছে, তাপ ইঞ্জিনের দক্ষতা Q1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। এখন এটা যদি কার্নো ইঞ্জিন হয়ে যায়, তাহলে এটারে আমরা আরেকটু মডিফাই করতে পারবো। তো নরমালি এটারে একটু মডিফাই করতে পারবা, যেমন দেখো এটা তুমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারো, সবসময় এইভাবে না লিখে যে বেশি ম্যাথ করবে এইভাবেই। এটা ইকুয়াল যেহেতু লিখছো এটা Q1 মাইনাস Q2 বাই Q1, এটা আমরা Q1 দিয়ে ভাগ করতে পারি না, আলাদা করে দিলে Q1 বাই Q1 মাইনাস Q2 বাই Q1, তাই তো? এটা তো 1, মানে 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। এটাই মনে রাখবা, এটা মনে রাখার চাইতে এটা মনে রাখার সোজা। এটা ইকুয়াল 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। ঠিক আছে, এটা হচ্ছে তাপ ইঞ্জিনের দক্ষতা। এখন এটা যদি কার্নো ইঞ্জিন হয়ে যায়, যদি কার্নো ইঞ্জিন হয়ে যায়, তাহলে এটারে আমরা আরেকভাবে লিখতে পারবো, সেটা হচ্ছে এটা, এটা ইকুয়াল যদি কার্নো ইঞ্জিন হয় 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। বুঝা যাইতেছে না জানি না, 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। ঠিক আছে, এখন বলবা এটা কোথেকে আসলো, আমরা পড়বো আর একটু পরে হয়তো আরো মানে ডিটেলস পড়বো, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেহেতু কিউ স্থির থাকে, প্রথম যখন আমি ক্লাস নেই তখন প্রথম দিন বলছিলাম এই কিউ রে আমরা নরমালি এইভাবে কিউ বলি, বাট এটা আসলে এনট্রপি নির্দেশ করে, নরমালি তাপই, বাট এটা যখন আমরা পরিমাপ করব এনট্রপি হিসেবে পরিমাপ করি। ঠিক আছে, মানে এটা আসলে এনট্রপির পরিবর্তন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি চেঞ্জ হয় না। যদি কোনো প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে, তাহলে ওই প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপি আমরা কি ডিটেলস পড়বো পরে, বুঝছো? এনট্রপি মানে ডিকিউ বাই টি, বা বলতে পারো এটা স্থির থাকা মানে প্রথমে প্রথমে তার তাপ ছিল Q1, টেম্পারেচার ছিল T1, মানে Q1 বাই T1 ইকুয়াল পরের এনট্রপি মানে Q2 বাই T2। এটা আমরা পড়বো পরে, ঠিক আছে? এখান থেকে জাস্ট কি দেখো একটু, মানে Q1 বাই T1 ইকুয়াল Q2 বাই T2 হইব যদি এটা এনট্রপি স্থির থাকে তাহলে। ঠিক আছে, এখন ইয়াতে এই যখন কার্নো ইঞ্জিন হইব, কার্নো ইঞ্জিনের মধ্যে এনট্রপি স্থির থাকে, তাই আমরা বলতে পারি Q1 বাই T1 ইকুয়াল Q2 বাই T2। এখান থেকে পাবা এই Q1 টারে নিচে নিয়ে নাও আর T2 টারে উপরে তুলে ফেলো, তাহলে পাবা T2 বাই T1 ইকুয়াল Q2 বাই Q1। শুধুমাত্র কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এটা লিখতে হবে, আর যদি Q2 বাই Q1 যে জায়গায় আসছে ওই জায়গায় T2 বাই T1। ঠিক আছে, ম্যাক্সিমাম প্রশ্নে এই তাপমাত্রা দেওয়া থাকে, তো তাপ সরাসরি না দিয়ে তাপমাত্রা দেওয়া থাকে, মানে T2 বাই T1 এটা দিয়ে করবা। আবার অনেক প্রশ্নে বলা থাকে না এটা কার্নো ইঞ্জিন, বাট তাপমাত্রা দেওয়া থাকে, তাপমাত্রা দিয়েই করবা, কারণ ওরা আর কি মানে না বললেও ইন্ডিভিজুয়ালি ওইটাই বুঝাইছে এটা হচ্ছে কার্নো ইঞ্জিন। ঠিক আছে, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে দক্ষতা হচ্ছে 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%, বা Q2 বাই Q1 ইন্টু 100%, দুইটা ইউজ করতে পারবা। যদি নর্মাল ইঞ্জিন হয় তখন দক্ষতা হচ্ছে 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। যদি কার্নো ইঞ্জিন হয় তাহলে 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%, অথবা 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। বলো, যা বলছি বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। বুঝছো, ঠিক আছে, আজকে আর যাও না, আজকে এতটুকু থাকবে। নেক্সট ক্লাসে হয়তো আমরা একটা ম্যাথ দেখবো, দেন আর দুইটা টপিক রয়েছে, ওগুলাতে যাবো। কোনো প্রশ্ন থাকলে বলো, আর কিছু না বুঝে থাকলে বলো। বলো কিছু বুঝো না এরকম আছে নাকি সব বুঝছো? কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন নাই? তোমাদের যে বারবার বলি ওই সাথে সাথে ইয়াটা পড়বা, বইটা মেন বইটা পড়বা, মেন বই রিডিং পড়তেছো তো? যতটুকু পড়ানো হয় অতটুকু মেন বই থেকে পড়ো তো নাকি, নাকি পড়ো না?
কথা বলে না কেন? যতটুকু পড়ানো হয় মেন বই থেকে ততটুকু পড়ো তো নাকি? কি পড়ো না? পড়ো। যদি সমস্যা হয় এটার মধ্যে আটকাও, তাহলে আটকানোর তো কথা, তাহলে এই প্রশ্নগুলো করো। ঠিক আছে, যতটুকু পড়ানো হইলো ততটুকু মেন বই থেকে রিডিং পড়বা। আর এখন যেহেতু ইঞ্জিনের দক্ষতাটা পড়া ফেলা হয়েছে, তাহলে এখন অনেক ম্যাথ পাবা। এই ইঞ্জিনের দক্ষতা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আছে, মানে একটাই সূত্র, এটা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয়। তুমি ওই প্রশ্নগুলো পারবা, ওই প্রশ্নগুলো ট্রাই করো। নেক্সট হয়তো আমরা কয়েকটা দেখায় দেন নেক্সট টপিকে যাব। ঠিক আছে, কোনো প্রশ্ন না থাকলে এখানে আমরা submit করে দিই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।